আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ কে আমরা কিভাবে দেখব? নেতিবাচক না ইতিবাচক? সম্প্রতি এই প্রশ্নটি সামনে এসছে। বিভিন্ন পত্রপত্রিকায় আইএমএফ এর সম্পর্কে যে বিশ্লেষণ করা হয়, তাতে দেখা যায় যে নেতিবাচক দিকগুলোই আসলে বেশি সামনে আসে। সবচেয়ে বেশি যে ইস্যুটা আসে যে আন্তর্জাতিক এই সংস্থাটি আমাদের ঋণের জালে আটকে ফেলে। আসলে কি তাই? আইএমএফ নিয়ে আমরা যদি একটু অন্যভাবে দৃষ্টিভঙ্গি দেই, যেমন এর আগে আপনাদেরকে বলেছিলাম যে ডলারের দাম বৃদ্ধিতে কিছু ভালো দিকও আছে। আইএমএফ এর ক্ষেত্রে ইতিবাচক প্রভাবটা আসলে কি? আমরা যদি একটু চিন্তা করি প্রথম দিকেই যে একটি দেশ কখন আইএমএফ এর দ্বারস্থ হয়, যখন তার অর্থনীতি একেবারে তলানিতে গিয়ে ঠেকে বা যখন সে দেউলিয়া অবস্থায় পড়ে যায়, তখন সাধারণত দেশগুলো আইএমএফ এর ঋণের দ্বারস্থ হয়ে থাকে। যেমন শ্রীলঙ্কা হয়েছে, আপনারা দেখেছেন যে শ্রীলঙ্কা দেউলিয়া হয়ে গিয়েছিল। বাংলাদেশও 2023 সালে আইএমএফ এর ঋণের কর্মসূচিতে ঢুকেছিল। কিন্তু আমরা কি দেউলিয়া হয়ে গিয়েছিলাম? যদিও না, কিন্তু আমাদের পরিস্থিতি অনেকটা সেরকমই হয়ে গিয়েছিল। কারণ আইএমএফ এর এই লোনগুলোকে সাধারণত বেইল আউট লোন বলা হয়। তার মানে আপনি দেউলিয়া হয়ে যাচ্ছেন বা যাওয়ার পথে আছেন, ওই মুহূর্তে আইএমএফ তার এই ঋণ নিয়ে আপনাকে সহায়তায় এগিয়ে আসে। কিন্তু যেহেতু আইএমএফ তার ঋণের ব্যবসা করে, সুতরাং এটাকে আসলে সহায়তা ওইভাবে আমরা বলতেও পারি না। কারণ সে যেহেতু ঋণ দিচ্ছে, এই ঋণের বিপরীতে সে সুদ নিবে এবং ঋণের আসলটাও সে আমার কাছ থেকে নিবে। কিন্তু সে যখন ঋণ দিচ্ছে তখন বিভিন্ন রকমের শর্ত আমাদের উপর দেওয়া হয়। আওয়ামী লীগ সরকারের সময় যে ঋণ কর্মসূচি হয়েছিল, সেটা শেষ পর্যায়ে এসে আর শর্তগুলো পরিপালন হয়নি বলে সেটা এখন আটকে গেছে। তো নতুন সরকার নতুনভাবে ঋণ নেওয়ার জন্য আইএমএফ এর দ্বারস্থ হয়েছে। তো সেখানে তারা প্রথম যে শর্তটা দিচ্ছে বা বড় যে শর্তটা দিচ্ছে, সেটা হচ্ছে রাজস্ব বিভাগকে আলাদা করা। মানে এই আলাদা করার যে প্রক্রিয়াটা বা এই আলাদা করার যে সুফলটা, সেটা কি বাংলাদেশের অর্থনীতি পাবে না? তার মানে হচ্ছে যিনি ঋণ দিচ্ছেন, ঋণদাতা, তিনি একটা নিশ্চয়তা চান যে যিনি ঋণ নিচ্ছেন বা ঋণ গ্রহীতা কিভাবে তার ঋণের টাকাটা পরিশোধ করবে। তো আইএমএফ তো সেই নিশ্চয়তাটাই আসলে চায় যে সে এই যে $5 বিলিয়ন বলেন বা $4 বিলিয়ন বলেন যে ঋণ দিচ্ছে, এই ঋণটা আসলে ফেরত দেওয়ার মতো সক্ষমতা আমার আছে কিনা, বা এই ঋণটা ফেরত দেওয়ার সক্ষমতা অর্জন করতে হলে আমাকে কোন কোন জায়গায় সংস্কার করতে হবে, সেই বিষয়টাই কিন্তু আইএমএফ আসলে বলে দেয়। তো সেই বলে দেওয়ার জায়গায় যখন দেখা যাচ্ছে যে সংস্কারে হাত দিতে হবে, ওই সংস্কারে হাত দিলে দেখা যাচ্ছে যে অনেক গোষ্ঠীর পকেট শূন্য হয়ে যাবে। তো যেই কারণে ওই আইএমএফ যখন এই ঋণের শর্তগুলো দেয়, তখন এগুলোকে আবার অনেক রকমের এই নেতিবাচক হিসেবে আসে। যে প্রথমে আমরা কৃষি খাতের ভর্তুকির কথায় যদি আসি, তাহলে আমরা কি দেখতে পাই? তো এখন এই যে সরকার যে ভর্তুকি দিচ্ছে, এই ভর্তুকির টাকাটা কি কৃষক পায়? প্রতিনিয়ত আমরা গণমাধ্যমে দেখি যে কৃষক সার ঠিক মতো পাচ্ছেন না, সারের সিন্ডিকেট হচ্ছে, এক বস্তা সার তাকে মানে সরকারি যে দামে পাওয়ার কথা তার চেয়ে বহু দামে তাকে কিনতে হচ্ছে, অথবা বাড়তি টাকা নিয়ে বসে থাকলেও যারা বড় বড় জোদ্দার বা কৃষক আছেন তারাই সার নিয়ে যাচ্ছেন, প্রান্তিক কৃষকরা সেই সার পাচ্ছেন না। তো আইএমএফ কি এই বিষয়গুলো দেখে না? আপনি বলছেন যে আপনি এখানে হাজার হাজার কোটি টাকা সাবসিডি দিচ্ছেন, ভর্তুকি দিচ্ছেন, কিন্তু সেই ভর্তুকির সুফলটা কি আসলে কৃষক পাচ্ছে? তো আইএমএফ কিন্তু এই বিষয়গুলোই আসলে ক্যালকুলেশন করে। আবার দেখেন বিদ্যুৎ খাতের যে ভর্তুকি, এই ভর্তুকিটা এখন কি যাচ্ছে? আমরা খুব মানে এটা তো এখন স্বতঃসিদ্ধ হয়ে গেছে যে বিদ্যুৎ খাতের যে ভর্তুকি, এই ভর্তুকির একটা বড় অংশ টাকাই এখন চলে যাচ্ছে কোথায়? ক্যাপাসিটি চার্জের নামে। আর ক্যাপাসিটি চার্জ কি, এটা তো আমরা জানি। তাহলে তো এই ধরনের একটা ব্যবস্থা, যে ব্যবস্থা আসলে আমরা হাজার হাজার কোটি টাকার ভর্তুকি দিচ্ছি, কিন্তু সেই ভর্তুকি আসলে জনগণের প্রকৃত কোনো কাজে আসতেছে না, বরঞ্চ বিদ্যুতের দাম দফায় দফায় বাড়ানো হচ্ছে, ভর্তুকিও বাড়তেছে। তাহলে এই ব্যবস্থাটা যখন আইএমএফ বলে দেয় যে তুমি এই ব্যবস্থা থেকে দূরে সরো, এখানে সংস্কার আনো, তোমার সিস্টেম লস কমাও, তাহলে তোমার ভর্তুকি কমে যাবে, এখানে যে সমস্ত দুর্নীতি হয়, অনিয়ম হয়, সেগুলো কমাও, তাহলে হচ্ছে তোমার এই জায়গায় যে পরিমাণ তোমাকে ভর্তুকি দিতে হচ্ছে, সেই ভর্তুকি আর লাগবে না। তাহলে এটা কি আইএমএফ আমাদের উপর ঋণের বোঝা চাপিয়ে দিচ্ছে, বা এমন কোনো শর্ত দিচ্ছে যেটা আসলে আমাদের দেশ ডুবে যাবে? আবার আসেন যে ধরেন যে বিভিন্ন সামাজিক কর্মসূচিতে যে সরকার যে সহায়তা করে, এই সহায়তাগুলোতে যে নানা রকমের অনিয়ম দুর্নীতি আছে, এতে কি কোনো সন্দেহ আছে? যার পাওয়ার কথা সে পায় না, যতটুকু পাওয়ার কথা ততটুকু পায় না, দলীয়ভাবে তালিকা করা হয়। মানে এটা তো মানে নানা রকমের অনিয়ম, এই অনিয়মের কোনো শেষ নেই। তো এইখানে যদি আইএমএফ প্রশ্ন তুলে যে তুমি যে এই ধরনের অনিয়ম এখানে হচ্ছে, এরপরও তুমি সামাজিক নিরাপত্তা খাতে এই হাজার হাজার কোটি টাকা তুমি দিয়ে যাচ্ছ, যেটাকে আবার ভর্তুকি হিসেবেও তুমি দেখাচ্ছ, এখান থেকে তোমাকে তো বেরিয়ে আসতে হবে। এই যে আইএমএফ এর এই শর্ত বা
এই কথাগুলো কি তাহলে এটা অযৌক্তিক হবে? সে আইএমএফ সবচেয়ে বেশি যেখানে জোর দেয় সেটা হচ্ছে ব্যাংকিং খাত এবং রাজস্ব খাত, এই দুইটা বিষয়। তো ব্যাংকিং খাতের পরিস্থিতি যদি আমরা আলোচনা করি, তাহলে ব্যাংক খাতের যে অনিয়ম দুর্নীতি হচ্ছে এবং এই দুর্নীতি থেকে বের হয়ে আসার জন্য আইএমএফ যে সমস্ত শর্তের কথা বলছে, তো সেই শর্তগুলো কি আমাদের জন্য খারাপ হবে? আমরা যখন এই যে রাজনৈতিক বিবেচনায় ব্যাংকগুলোর লাইসেন্স দিচ্ছিলাম, এমপি মনোনয়ন না দিয়ে ঠিক আছে তোমাকে সান্ত্বনা স্বরূপ একটা ব্যাংকের লাইসেন্স দিলাম, এই ধরনের পলিসিতে যখন আমরা গিয়েছি, তখন কি আমাদের হুঁশ ছিল না এই ধরনের ব্যাংকগুলো যখন কার্যক্রমে আসবে তখন দেশের অর্থনৈতিক পরিস্থিতি কি হতে পারে? এগুলো বারবার সতর্ক করা হয়েছে, গণমাধ্যম সতর্ক করেছে, অর্থনীতিবিদরা সতর্ক করেছে, কিন্তু কেউ কারো কথা শুনেনি। তো এই পরিস্থিতিতে এসে যখন আইএমএফ এই যে বিষয়গুলো বলছে আমাদের অর্থনীতির জন্য, তো আমরা গড়পড়তা আসলে এখানে নেতিবাচক 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 কথা বলি, কিন্তু আসলে যদি বাস্তব নিরিখে আমরা যদি চিন্তা করে দেখি যে আইএমএফ যে শর্তগুলো দেয়, এই শর্তগুলো যে সব আমাদের অর্থনীতির জন্য খারাপ তা কিন্তু না। সমস্যা হচ্ছে আমরা সেই দিক নির্দেশনাগুলো পরিপালন করতে চাই না। ওই যে বললাম, যদি করতে যায় তাহলে হচ্ছে বিভিন্ন গোষ্ঠীর পকেট ফাঁকা হয়ে যাবে। তো আজকে এখানেই শেষ করছি। এতক্ষণ ধৈর্য ধরে আমার কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।